গ্রামের নাম শ্মশানপুর। যদিও এর নামকরণ হয়েছে অনেককাল আগে এক ভয়ঙ্কর মহামারীর কারণে, কিন্তু গ্রামের মানুষ এখন আর সেভাবে এর নাম মুখেও আনে না। তারা বলে শান্তিপুর। তবে আজকের রাতটা যেন সে নামের উল্টো। আমাদের গল্প শুরু হয় গ্রামের শেষ প্রান্তে, যেখানে লোকালয় থেকে অনেক দূরে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকেন বুড়ি মাখনবালা। সবাই তাকে বুড়ি ডাইনি বলে ডাকে, তবে সে নামে ডাকলে নাকি তার অভিশাপ লাগে, তাই কেউ সাহস করে না। মাখনবালার বয়স 90 পেরিয়েছে, তবুও তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো। গ্রাম থেকে সামান্য দূরে একা থাকেন তিনি। আজ তার ঘরে একটা প্রদীপ টিমটিম করে জ্বলছে, আর তার সামনে বসে আছে গ্রামের সাহসী যুবক রতন। রতন এমনভাবে কাঁপছে যেন তার জ্বর এসেছে, অথচ বাইরেটা ঠান্ডা হলেও ঘরে তেমন শীত নেই। রতন ফিসফিস করে বলল, বুড়িমা, আমার আর ভালো লাগছে না। সে রাতের পর থেকে সব কেমন ওলটপালট হয়ে গেছে। মাখনবালা একটা শুকনো খুকখুকে হাসি হেসে বললেন, আমি তোকে আগেই বলেছিলাম নিশির ডাকের ফাঁদে পা দিবি না, কিন্তু তোর মতো ছোড়ারা কার কথা শোনে। রতন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানতাম না এমনটা হবে। আমি তো শুধু জেঠিমার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। ঘটনাটা ঘটেছিল মাসখানেক আগে। রতনের জেঠিমা গুরুতর অসুস্থ ছিলেন। শ্মশানপুরের কাছেই একটা হাট বসেছে। সেখানেই একজন কবিরাজ থাকেন, যিনি নাকি দুর্বল ভেষজ দিয়ে কঠিন রোগ সারিয়ে দেন। রতন গভীর রাতে ওষুধ আনতে গিয়েছিল, কারণ সকাল পর্যন্ত অপেক্ষা করার মতো সময় ছিল না। ফিরতে ফিরতে রাত অনেক হয়ে গিয়েছিল। নির্জন রাস্তা, দুপাশে ঘন জঙ্গল। হঠাৎ শুনতে পেল তার মায়ের গলার স্বর, ঠিক যেমন মা তাকে আদর করে ডাকেন। রতন থমকে দাঁড়ালো। তার মা তো বাড়িতে, এই নির্জন জঙ্গলে তার মা কোথা থেকে আসবে? কিন্তু স্বরটা এতটা স্পষ্ট আর পরিচিত ছিল যে রতন কিছুতেই অবিশ্বাস করতে পারল না। সে ভাবল হয়তো মা তার জন্য চিন্তা করে খুঁজতে বেরিয়েছেন। সেদিকেই এগিয়ে গেল রতন, যেদিক থেকে স্বরটা আসছিল। যত এগোয় স্বরটা তত স্পষ্ট হয়, তত আকুল হয়। হঠাৎ রতন টের পেল সে একটা পুকুরের কিনারায় এসে পড়েছে। পুকুরটা গ্রামের মানুষ ব্যবহার করে না, কারণ এর জল নাকি খুব পচা আর দুর্গন্ধযুক্ত। পুকুরের মাঝামাঝি একটা ভাঙা ঘাট, আর সেখানেই দাঁড়িয়ে তার মা। কিন্তু এ কেমন মা? তার চেহারা যেন কেমন ঘোলাটে, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো অস্বাভাবিক। রতন ভয়ে আর এক পাও এগোতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ। সেই মুহূর্তে পুকুরের জল থেকে একটা গা ছমছমে বাঁশির মতো শব্দ ভেসে এলো, রতন, চলে আয়, আর দেরি করিস না। রতন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সব শক্তি এক করে সে উল্টো দিকে দৌড় দিতে শুরু করলো। যেদিকে তার গ্রাম, সেদিকে দৌড়ালো প্রাণপণে। পেছনে সে এক অদ্ভুত ফিসফিসানি শুনতে পাচ্ছিল, যেন অসংখ্য কণ্ঠস্বর একসঙ্গে তাকে ডাকছে। সে বাড়ি ফিরল, তার মা তখন ঘুমাচ্ছেন। রতন কোনো মতে ঘরে ঢুকে কাঁথার নিচে আশ্রয় নিল। সারা রাত সে কাঁপতে থাকলো। সেই রাত থেকে রতনের জীবনটা বদলে গেল। দিনেও সে ভয়ে ভয়ে থাকে, রাতে ঘুমোতে পারে না। মনে হয় যেন কেউ তাকে অনবরত ডাকছে, অনুসরণ করছে। ঘরের কোণে অন্ধকারে, এমনকি আয়নার সামনে দাঁড়ালে তার মনে হয় যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এই কারণেই সে মাখনবালার কাছে এসেছে। মাখনবালা একটা গভীর শ্বাস নিলেন। সেটা ছিল নিশির ডাক। রাতের আধারে যারা ভুল করে 3 বার এই ডাক সাড়া দেয়, তাদের আর রক্ষা নেই। নিশির তাদের গ্রাস করে। তুই একবার সাড়া দিয়েছিলি, তাই বেঁচে গেছিস, কিন্তু নিশি তোকে পুরোপুরি ছাড়েনি। সে তোকে টানছে, তার অবতল গহ্বরে টেনে নিয়ে যেতে চাইছে। রতন ভয়ে আরো কুঁকড়ে গেল। তাহলে আমি কি করব বুড়িমা? এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? মাখনবালা বললেন, আছে, একটা উপায় আছে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক। আমি সব করতে রাজি। রতন মিনতি করে বলল, শুধু আমাকে বাঁচাও। মাখনবালা উঠে দাঁড়ালেন।
তার পুরনো কাপা হাতে একটা মাটির সরা আর কয়েকটা শুকনো গাছের ডাল নিলেন। তিনি ধীরে ধীরে মন্ত্র পড়তে লাগলেন। তার গলার স্বর ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। হঠাৎ প্রদীপের শিখা দপ করে নিভে গেল। ঘরটা গাঢ় অন্ধকারে ডুবে গেল। রতন ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে এক ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো। সে হাসি এতটাই বীভৎস যে রতনের মনে হলো তার হাড়গোড় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মনে হলো কেউ যেন জানালার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। রতন চোখ বন্ধ করে ফেলল। মাখনবালা শান্তভাবে বললেন, ওকে আসতে দে। আজ রাতে ওকে আটকাতে হবে। তুই আমার পেছনে থাকবি, কোনো শব্দ করবি না। ঘরের দরজা আপনা আপনি খুলে গেল। বাইরে থেকে ঠান্ডা বাতাস হু করে ঘরে ঢুকলো। সেই সঙ্গে এলো এক হিমশীতল গন্ধ, যেন পচা মাংস আর ভিজে মাটির মিশ্রণ। রতন অনুভব করলো তার সারা শরীরে কাঁটা দিচ্ছে। সে ক্ষীণ আলোয় দেখল দরজায় এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে মূর্তি রতনের মায়ের মতোই দেখতে, কিন্তু তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে আর মুখে এক বীভৎস হাসি। রতন, চলে আয় আমার কাছে। সেই পরিচিত কণ্ঠস্বর, কিন্তু এবার তাতে কোনো স্নেহ নেই, আছে কেবল এক পৈশাচিক ক্ষুধা। মাখনবালা হাতে থাকা কাঠগুলো মেঝেতে ছুঁড়ে ফেললেন। সেগুলো সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের শিখায় ঘরের মেঝেতে একটা বৃত্ত তৈরি করলো। ছায়ামূর্তিটা আগুনের কাছে আসতে পারল না। মাখনবালা তার হাত থেকে একটা ছোট্ট পাথরের টুকরো নিয়ে রতনের কপালে ছুঁয়ে দিলেন। রতন অনুভব করলো তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু মনে একটা অদ্ভুত শক্তি ফিরে পাচ্ছে। মাখনবালা নিচু গলায় বললেন, এখনো সময় আছে। এই জিনিসটাকে পুরোপুরি তাড়াতে হলে এর উৎসকে খুঁজে বের করতে হবে। এই নিশিটা পুকুরের গভীর থেকে উঠে এসেছে। তোকে পুকুরের ধারে যেতে হবে, সেখানে ওর একটা দুর্বলতা আছে। রতন ভয়ে ঢোক গিলল। পুকুর? আমি সেখানে যাব? হ্যাঁ, মাখনবালা দৃঢ় গলায় বললেন, তোকে যেতেই হবে। এইবার তুই একা যাবি না, আমি তোর সঙ্গে যাব, কিন্তু সবটা তোকেই একাই করতে হবে। মাখনবালা আর রতন বাইরে বেরিয়ে এলেন। শ্মশানপুর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশে চাঁদ ওঠেনি, তারা দেখা যাচ্ছে না। কুয়াশায় সব কিছু ঘোলাটে লাগছে। সেই মুহূর্তটা তাদের অনুসরণ করছে, কিন্তু আগুনের বৃত্তের কারণে সে তাদের কাছে আসতে পারছে না। তারা পুকুরের দিকে এগিয়ে চলল। পথটা যত এগোচ্ছে কুয়াশা তত ঘন হচ্ছে, ঠান্ডাও বাড়ছে। পুকুরের কাছে পৌঁছে তারা দেখল জল স্থির, কালো আর বীভৎস লাগছে। সেই ভাঙা ঘাটটা যেন অন্ধকারে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। মাখনবালা রতনের দিকে তাকিয়ে বললেন, শোন রতন, এই নিশিটা আসলে একটা অতৃপ্ত আত্মা। অনেক বছর আগেই পুকুরের এক মহিলা ডুবে মারা গিয়েছিল। গ্রামের এক প্রাচীন পরিবার ছিল, যারা বংশানুক্রমিকভাবে পুরোহিত ছিল। সেই পরিবারেই এই মহিলা বাস করত, কিন্তু সে ছিল অভিশপ্ত, সমাজের চোখে ঘৃণ্য। কেউ তার দিকে ফিরেও তাকাতো না। যখন সে এই পুকুরে আত্মহত্যা করে, তখন কেউ তার শেষকৃত্য করেনি। তার আত্মাকে কেউ মুক্তি দেয়নি। সে এখন নিশি হয়ে মানুষকে ডাকে আর গ্রাস করে। তার আত্মা এখন এই পুকুরে গভীরে আটকা পড়ে আছে। তোকে ওই পুকুরের মাঝামাঝি ঘাটের নিচে ডুব দিতে হবে। সেখানে তুই একটা পুরনো সিন্দুক পাবি। সেই সিন্দুকের ভেতরে কিছু জিনিস আছে, সেগুলো তোকে স্পর্শ করতে হবে না। শুধু সিন্দুকটা নিয়ে উপরে চলে আসবি। রতন ভয়ে কাঁপতে লাগলো। পুকুরে ডুব দেব এত রাতে? এছাড়া আর কোনো উপায় নেই। মাখনবালা বললেন, যদি তুই মুক্তি চাস তাহলে তোকে এটা করতেই হবে। মনে রাখবি, যখন তুই ডুব দিবি তখন নিশি তোকে আটকানোর জন্য সব রকম ভয় দেখাবে। সে তোর প্রিয়জনের রূপ নিয়ে তোকে ডাকবে, তোকে ভয় দেখাবে, কিন্তু কোনো দিকে তাকাবি না, কোনো কথা শুনবি না। কেবল সিন্দুকটা নিয়ে উপরে আসবি
আতঙ্কের চূড়া এবং মুক্তির পথ। ঠিক সেই মুহূর্তেই ছায়ামূর্তিটা পুকুরের অন্য পাশ থেকে আরো কাছে চলে এলো। এবার তার হাসিটা আরো বীভৎস। রতন, ডুব দিস না, ওখানে মৃত্যু আছে, ফিরে আয় আমার কাছে। রতন মাখনাওয়ালার দিকে তাকালো। বুড়িমার চোখে দৃঢ়তা। রতন একটা গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে জলে নামলো। ঠান্ডা জল তার শরীরকে যেন ফ্রিজ করে দিচ্ছিল। সে ধীরে ধীরে ঘাটের দিকে এগোতে লাগলো। জল তত গভীর হচ্ছে, রতনের বুক ধড়ফড় করছে। হঠাৎ জলের নিচ থেকে অসংখ্য হাত তাকে টানতে শুরু করলো। তারা যেন তাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। রতন প্রাণপণে হাত পা ছুটতে লাগলো। সে মনে মনে মাখনাওয়ালার কথা স্মরণ করলো। কোনো দিকে তাকাবি না, কোনো কথা শুনবি না। আচমকা একটা ছোট্ট শিশু তার সামনে ভেসে উঠল। তার দিকে হাত বাড়িয়ে ডাকছে, বাবা, আমাকে নিয়ে যাও। রতন বুঝতে পারল এটা নিশির মায়া। সে চোখ বন্ধ করে দ্রুত ডুব দিল। পুকুরের তলদেশে ঠান্ডা পিচ্ছিল কাদা আর শ্যাওলা ভরা। রতন অনুভব করলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে অন্ধকারে হাতড়ে বেড়াতে লাগলো। হঠাৎ তার হাতে একটা শক্ত জিনিস ঠেকলো, একটা পুরনো কাঠের সিন্দুক। শ্যাওলা আর কাদা জমে গিয়েছিল। রতন সব শক্তি দিয়ে সিন্দুকটার তুলে ধরলো। যখন সেই সিন্দুকটা নিয়ে জলের উপরে উঠে এলো, তখন সে দেখলো মাখনাওয়ালা তখনও ঘাটের কিনারায় দাঁড়িয়ে আছেন। আর সেই ছায়ামূর্তিটা তখন পুকুরের অন্য পাশে দাঁড়িয়ে হিংস্র চোখে তাদের দিকে তাকিয়ে আছে। রতন হাঁপাতে হাঁপাতে সিন্দুকটা মাখনাওয়ালার হাতে তুলে দিল। মাখনাওয়ালা সিন্দুকটা খুললেন। ভেতরে একটা শুকনো শঙ্খ, কয়েকটা জীর্ণ পুঁতি আর একটা পুরনো কাপড়ের টুকরো ছিল। কাপড়ের টুকরোটা ছিল একটা লাল রেশমি শাড়ির অংশ, যা হয়তো সেই মহিলারই ছিল। মাখনাওয়ালা সেই পুঁতিগুলো হাতে নিয়ে পড়তে শুরু করলেন। তার গলার স্বর ক্রমশ এক অদ্ভুত সুরে পরিণত হলো। মন্ত্রগুলো এতটাই প্রাচীন আর জটিল ছিল যে রতন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার প্রতিটি শব্দ যেন বাতাসে এক অদ্ভুত শক্তি তৈরি করছিল। আর ঠিক তখনই পুকুরের জল থেকে এক বিকট চিৎকার ভেসে এলো। নিশির চিৎকার, মনে হলো যেন কোনো নারীর আত্মার আর্তনাদ। পুকুরের জল তীব্রভাবে আন্দোলিত হতে লাগলো, যেন তার তলদেশে কোনো দৈত্য জেগে উঠেছে। জলের ঢেউ প্রায় তাদের পায়ের কাছে উঠে আসছিল। ছায়ামূর্তিটা দ্রুত গতিতে ঘুরতে শুরু করলো, যেন তার শক্তি কমে আসছে। তার বিকট হাসিটা এবার ভয় আর যন্ত্রণার আর্তনাদে পরিণত হলো। ধীরে ধীরে সেই মূর্তিটা জলে বিলীন হতে লাগলো। তার বিকট হাসিটা যেন ক্রমশ দূর থেকে দূর মিলিয়ে যাচ্ছিল। একটু পরে সবকিছু শান্ত হয়ে গেল। পুকুরের জল স্থির হয়ে গেল, যেমনটা আগে ছিল। চারিদিকে আবার সেই নির্জন নীরবতা, কেবল ঝিঝির ডাক শোনা যাচ্ছিল। রতন হাঁপাতে হাঁপাতে মাখনাওয়ালার দিকে তাকালো। কি হলো বুড়িমা, সে কি চলে গেল? মাখনাওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সে চলে গেছে। তার আত্মা মুক্তি হয়েছে। এই পুঁথিগুলো ছিল তার শেষকৃত্যের মন্ত্র। বহু বছর ধরে সেগুলো এখানে পড়েছিল। আজ তাদের কাজ হলো। তিনি সিন্দুকটা বন্ধ করে সেটিকে আবার পুকুরের জলে ছুঁড়ে দিলেন, কিন্তু এবার সিন্দুকটি আর নিচে ডুবল না। ধীরে ধীরে জলের উপর ভেসে উঠল এবং আলোর দিকে এগিয়ে যেতে লাগলো। রতন অনুভব করলো তার বুক থেকে যেন একটা বিরাট পাথর নেমে গেছে। সে এতদিন ধরে যে ভয় আর আতঙ্ক নিয়ে ঘুরছিল, তা যেন এক নিমেষেই দূর হয়ে গেল। তার সারা শরীর এখনো কাঁপছে, কিন্তু মনটা শান্ত। তারা দুজনে ধীরে ধীরে গ্রামের দিকে ফিরে চলল। সকাল হতে আর বেশি দেরি নয়। পূবের আকাশে ভোরের আলো উকি দিচ্ছে। ঠান্ডা বাতাস এবার আর ভয় দেখাচ্ছে না, বরং সতেজ লাগছে। রতন জানতো আজকের রাতটা সে জীবনেও ভুলবে না। সে বুঝেছিল এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা মানুষের ধারণার বাইরে। আর নিশির ডাকের রহস্য, যা তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল, যা চিরকাল তার মনে এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে।
সে আরও বুঝতে পারল সব ভূতের গল্পের পেছনে একটা অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে, যার মুক্তির পথ খুঁজতে হয়। এই ছিল আজকের কাহিনী। কেমন লাগলো কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।